আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা কারকের তৃতীয় পর্বে রয়েছি। তো তৃতীয় পর্বে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে অপাদান এবং অধিকরণ। আসলে অপাদান এবং অধিকরণ বলতে আমরা কি বুঝি, যদি শর্টকাট যদি কোনো কিওয়ার্ড চাই তাহলে আমরা মূলত যেটা বলে রাখি সেটা হচ্ছে যে কাজের শুরু বা উৎসকে বলা হয়, আর অধিকরণ মানে হচ্ছে কাজের শেষ। হ্যাঁ, এটা বোঝাবো আমি, ব্যাপারটা কি বললাম সেটা আমি বোঝাবো। তাই কাজের শুরু বা উৎস, এখানে একটা কথা মাথায় রাখতে হবে। প্রথম ব্র্যাকেটে লিখে রেখেছি হচ্ছে স্থান প্লাস সময়, আর সেকেন্ড ব্র্যাকেটে ভয় লিখেছি, কেন লিখেছি তার ব্যাখ্যা রয়েছে, আমি আসবো সেই জায়গায়। আর একটা হচ্ছে যে কাজের শেষ, এখানে বলা হচ্ছে এখানেও স্থান প্লাস সময়, তো সেই জায়গাটায় আমি বোঝাবো। তবে সেকেন্ড ব্র্যাকেটে যে বিষয় এবং ভাব লেখা হয়েছে ওটা আলাদা ফ্যাক্ট বলেই কিন্তু ওখানে সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয়েছে। তো কেন লেখা হলো, কি জন্য লেখা হলো, আমি অবশ্যই সেই ব্যাখ্যায় যাব। তার আগে আমরা প্রথমে একটা উদাহরণ দেখে ফেলি। আমরা উদাহরণটা এরকম যে রহিম ঢাকা থেকে কুমিল্লা গেল। একটু খেয়াল করে দেখেন, কাজের শুরুটা বুঝতে হবে। কাজ কি? যাওয়া কাজটা শুরু হলো থেকে, ঢাকা থেকে, শেষ হলো থেকে, কোথায়? কুমিল্লা। তাহলে এই যে কাজের শুরু আর এটা হচ্ছে কাজের শেষ। তা আমরা খুব ভালো করে জানি কাজের শুরু যদি হয়, শুরু হলে কি হয়? অপাদান। আর কাজের শেষ হলে কি হয়? অধিকরণ হয়। এটা হচ্ছে অপাদান, এটা হচ্ছে অধিকরণ। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন এটা তো হচ্ছে স্থান দিয়ে বুঝালাম, মানে এই যে দেখেন স্থান। এবার চলেন একটু সময় দিয়ে বুঝাই। সময় দিয়ে যদি বুঝাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম হয় যে আমি বললাম যে রহিম রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘুমালো। তাহলে এই যে রহিমের ঘুমানোর শুরু হলো হচ্ছে 10টায় আর শেষ হলো হচ্ছে 6টায়। 10টাতে এখন কি হবে? ঘুমানোর শুরু, মানে কাজের শুরু। এটা অবশ্যই কি হবে? অবশ্যই এটা যেটা হবে সেটা হচ্ছে যে এখানে অপাদান, আর 6টা যেটা এটাও সময় এবং ওই ঘুমানোর শেষ হচ্ছে, তার মানে এটা কি হবে? অধিকরণ। তো আশা করি বুঝতে পেরেছেন যে অপাদান অধিকরণ জিনিসটা কি। তবে এটা একটা বেসিক ধারণা, এখানে কিন্তু শেষ নয়। আমাদের একটা কথা বুঝতে হবে, আরও বেশ কয়েকটা জিনিস রয়েছে যে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। আমরা দুটো একবার একটু পড়ার চেষ্টা করব। মানে একবারে পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে বুঝতে অনেকটা সহজ হয়। আমরা উৎস দিয়ে বুঝতে পারি, যেমন হচ্ছে যে উৎসের একটা উদাহরণ বোঝায়, যেমন হচ্ছে দুধ থেকে দই হয়। এখন একটু খেয়াল রাখতে হবে, দুধ থেকে যে দই হচ্ছে এই জায়গাটায় এখানে এসে কি হবে? দইয়ের উৎস কি? দুধ। এই দুধটা যেটা হবে সেটা হচ্ছে অপাদান হবে। যখন এখানে উৎস বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? অপাদান হবে। তো এই জন্য উৎসটাকে আমি লিখেছিলাম হচ্ছে অপাদান। আচ্ছা, আমি যদি আরও বলি যে রস থেকে গুড় হয়, তাহলে গুড়ের উৎস কোথায়? রসটা কি হবে? অপাদান হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলে আসেন আমরা আরেকটা জায়গায় দেখি, সেটা হচ্ছে যে বাবাকে বড্ড ভয় পায়। এই ভয় পাওয়ার ব্যাপারটা, যখনই কোনো ভয়ের ব্যাপার স্যাপার আসবে তাহলে সেইটাই কিন্তু অপাদান হবে। কোনটা অপাদান হবে একটু ভালো করে বুঝেন। অপাদান হবে হচ্ছে, দেখেন ভয়ের উৎস কি? ভয়ের উৎস হচ্ছে বাবাকে ভয় পাচ্ছে। তাহলে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। মাঝে মাঝে এই প্রশ্নটা অনেকবার এসেছিল পরীক্ষায়। যেখানে বাঘের যে ভয় হচ্ছে, তাহলে ভয়ের উৎস কি? বাঘ। তাহলে বাঘটা কিন্তু হচ্ছে অপাদান। তো এই যে ছোটো ছোটো উদাহরণগুলো খুব ভালো করে বুঝতে হবে। আবার এটা কিন্তু দ্বিতীয় হবে, এটা কিন্তু কখনোই চতুর্থী হবে না। কেন? আমি আগেই বলেছি চতুর্থী শুধুমাত্র সম্প্রদানে হয়, আর বাদ বাকিগুলোতে কী হয়? কেরে থাকলে দ্বিতীয় হয়। তো এই কেরের পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। আমি গত ভিডিওতেও মানে দ্বিতীয় পর্ব কিন্তু এই বিষয়গুলো বুঝিয়েছি। আর একটু ব্যতিক্রম উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ব্যতিক্রম বলতে মানে বিভিন্ন পরীক্ষায় আসে আর কি, এরকম উদাহরণ আর কি। যেমন লোভে পাপ, আর হচ্ছে পাপে মৃত্যু। এই উদাহরণটা প্রায় পরীক্ষায় আসে। এই উদাহরণটা আসলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। সাধারণত প্রবাদ বাক্যগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে। মনে রাখবেন যে ওই যে বিভিন্ন সালে আসা প্রবাদ বাক্যগুলো সবসময় কি হয়? গুরুত্বপূর্ণ হয়। প্রবাদ বাক্যগুলো একটু অন্যরকম হয়। তো এরকম একটা প্রবাদ বাক্য, লোভে পাপ পাপে মৃত্যু।
তাহলে এটা আমি যদি এখন আপনারা সবাই বুঝতে পারছেন না অপাদান হবে, কিন্তু অপাদানটা কিভাবে হলো, মানে চিন্তা ভাবনাটা কীরকম একটু বোঝেন। চিন্তা ভাবনাটা এরকম যে লোভে পাপ, আমি এটাকে একটু এলাবোরেট করি। তাহলে কি হয়, লোভ থেকে পাপ হয়, পাপ থেকে মৃত্যু হয়। এই যে বুঝতে পেরেছেন তো, তাহলে পাপের উৎস কি, লোভ। তাহলে এই যে পাপের উৎস যেহেতু লোভ, তার মানে এই লোভ কিন্তু এখানে সেই হিসাবে কি হচ্ছে, অপাদান হচ্ছে। তার মানে এই কথাগুলো বুঝতে হবে, একটু সেন্সটা ক্রিয়েট করা যে নর্মালি কি হয়, এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখি না, তাহলে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে পারবো। তাহলে ভয়ের যে ফ্যাক্টটা কেন সেকেন্ড ব্র্যাকেট একটু আলাদা অন্যরকম, এই জন্য কিন্তু আমি আলাদা করে লিখে রেখেছি। যাই হোক, তো ব্যাপারগুলো খুব সহজে বোঝা গেল। তবে কথা এখানে শেষ না, কথা আরেকটু আছে। আমরা বিভিন্ন জায়গায় পেঁচিয়ে ফেলি। একই রকম একটা উদাহরণ, সিমিলার কিছু উদাহরণ থাকে, যে উদাহরণগুলো নিয়ে পরীক্ষায় যেরকম আসে, আর আমরা গোলায়ও বেশি বেশি, যত আসে তত গোলাই। তো যত আসে তত গোলাই ব্যাপারটা থেকে একটু মুক্তি পাওয়ার চেষ্টা করি। যেমন আমি যদি একটা উদাহরণ বলি যে তিল থেকে, এটা খুব ইম্পর্টেন্ট, তিল বা তিল থেকে না বলে যদি এভাবে বলি, তিলে তৈল হয়, তিলে তৈল হয়। আচ্ছা, আমরা হয় কথাটা একটু মনে হয় কালো কালিতে না লিখে যদি আমি একটু লালে লিখি, তাহলে আরও বোঝাতে আমার সহজ হবে। তিলে তৈল হয়, অথবা পাওয়া যায়। এই কথাটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন, এটা হচ্ছে একটা ম্যাজিক। এইটা দিয়ে খুব ভালো করে ম্যাজিকে বোঝা যাবে। আবার দেখেন যে তিলে তৈল হয়, তিলে পাওয়া যায়, তিলের তৈল পাওয়া যায় বা হয় যে কোনো একটা। আচ্ছা, আর একটা হচ্ছে তিলে তৈল আছে। এখন আছে কথাটাকে আমি এখানে বরাবরের মতো কি লিখবো, একটু লাল কালিতে লিখবো, কারণ এটাই হচ্ছে আমার কিওয়ার্ড, যেটাতে হচ্ছে ভেজাল লাগে। তো চলেন, যেটা ভেজাল লাগে সেটাই যদি আমার ক্লু হয়ে যায় তাহলে খুব ভালো হয় না। চলেন, মনে রাখতে হবে যখন হয় বা পাওয়া যায় পাবে, সেটা সব সময় অপাদান হবে। হ্যাঁ, অপাদান। আর যদি কখনো আছে পাওয়া যায় তাহলে কি হবে, অধিকরণ হবে, অধিকরণ হবে। হ্যাঁ, তাহলে আমি এরকম তিলে তৈল হয়, তিলে তৈল আছে, কথা কিন্তু এক, অর্থ পরিবর্তন হচ্ছে না, কিন্তু কথাটা কিভাবে বলছি, কিভাবে ডেলিভারি দিচ্ছি, তার উপর নির্ভর করছে যে এটা আসলে কোনটা অপাদান হবে, কোনটা অধিকরণ হবে। আমি ছোট্ট একটা জিনিস, এটা বইয়ে লেখা নেই, কিন্তু নর্মালি এটা আমরা এরকম ভাবলে বা এরকমভাবে মনে রাখতে পারলে সহজ হয়, যে হয় বা পাওয়া যায় গেলে কী হবে, অপাদান হবে, আর আছে থাকলে ওই একই কথা কী হবে, অধিকরণ হবে। যেমন আমি যদি বলি নদীতে মাছ পাওয়া যায়, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে অপাদান। আর নদীতে মাছ আছে, তাহলে এই যে আছে থাকার কারণে অধিকরণ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমি যদি বলি সমুদ্রে লবণ পাওয়া যায়, এই ক্ষেত্রে হচ্ছে অপাদান হচ্ছে, আর সমুদ্রে লবণ আছে এই ক্ষেত্রে হচ্ছে অধিকরণ হচ্ছে। তো ওভারঅল যদি এই ব্যাপারগুলো মাথায় রাখি, আমাদের কিন্তু এরপর থেকে কোনটা অপাদান হচ্ছে, কোনটা অধিকরণ হচ্ছে খুব সহজে আমরা মনে রাখতে পারবো। অপাদান অধিকরণ মানে কথাবার্তা হলো, তবে এইবার কথাবার্তা হবে অধিকরণ নিয়ে, শুধুমাত্র অধিকরণ নিয়ে। কেন? কারণ অধিকরণ কিন্তু আরও 3 প্রকার। তো সেই অধিকরণ 3 প্রকার নিয়ে আমরা কথা বলবো। প্রথমে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। ভয় পাওয়ার কেন দরকার নেই, ব্যাপারটা অনেক সহজ। ঠিক আছে, আসেন আমরা এই যে ফ্যাক্ট বিষয় নিয়ে কথা বলছিলাম না, এই বিষয় নিয়ে এখন একটু কথায় আসবো। ঠিক আছে, তবে বিষয় নিয়ে কথা বলার আগে আমরা যেটা হচ্ছে যে আগে একটু লিখে ফেলি, আস্তে আস্তে যদি লিখে ফেলি তাহলে পরে এই বিষয় নিয়ে কথা আসবে, আবার স্বাভাবিকভাবে ভাবাদিকরণ এইটা নিয়ে কথা আসবে। মনে রাখতে হবে বিষয় এবং ভাবাদিকরণ এটা প্রকারের মধ্যে কথা হবে, মেইন জায়গায় না, প্রকারের মধ্যে। ঠিক আছে, তো চলেন আমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করি। একে আমি আগে হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে উদাহরণ দেই। হ্যাঁ, আমি বললাম রহিম বাড়ি যাবে। 2 নম্বরে বললাম সেলিম সকালে যাবে।
ওভারঅল একই কথা না, প্রায় একই কথা। আচ্ছা আমি আরেকটা লিখে ফেলি, হ্যাঁ। আচ্ছা ওইটা না, আরেকটা একটু পরে লিখতে হবে। আরেকটা যেটা করতে হবে সেটা আমি একটু পরেই লিখি, আগে এই দুটো খুব ভালো করে বুঝিয়ে নিই। আমাদের একই রকম জিনিস কিন্তু একই রকমের মধ্যেই পার্থক্য আছে। বাড়ি আর সকাল, এখানেই তো। একটু ভালো করে দেখান তো, এটা মূলত কি হয়? এটা হচ্ছে স্থান আর এটা হচ্ছে সময়। এখন সময়কে আমরা কি বলি? কাল। আর এই যে স্থান, এটাকে আমরা কি বলি? আধার বলি। এখন অনেকে আমরা চন্দ্রবিন্দু আধারের কথা ভাবছি। চন্দ্রবিন্দু আধার মানে হচ্ছে অন্ধকার। আর যখন চন্দ্রবিন্দু মুছে দিলে এটা হয়ে যায়, কি হয়ে যায়? স্থান হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে যখন আমরা অধিকরণ হিসেবে কি দেখব? কোনো একটা স্থান দেখব। যদি স্থান হয় অধিকরণ, তাহলে সেই স্থানটাকে বলা হবে আধারাধিকরণ অথবা স্থানাধিকরণ, দুটোই বলা যায়। আর যদি কখনো সময় পেলে হচ্ছে সেটাকে কি হবে? সেটাকে আমরা কালাধিকরণ বলতে পারি বা সময়াধিকরণ বলতে পারি। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কথা হবে হচ্ছে ভাবাধিকরণ নিয়ে। ভাবাধিকরণ আমরা এখন কথা বলবো। ভাবাধিকরণটা একটু ঝামেলার বটে, কিন্তু ঝামেলার হলেও আমরা যদি একটু আলোচনা করি তাহলে কিন্তু আমাদের ব্যাপারগুলো খুব সহজেই মনে থাকবে। যেমনটা হচ্ছে খুব কমন জিনিস, কমনটা হচ্ছে কারণ অনেকবার হচ্ছে বইয়ে তো আছেই, পরীক্ষা আবার আসে এগুলা। সেটা কীরকম? কান্নায় শোক মন্দীভূত হয়। মন্দীভূত মানে কি? কমে যাওয়া। মন্দীভূত মানে কি? কমে যাওয়া। আমরা যখন কান্না পেলে তো আমাদের একটু কি হয়, স্বাভাবিকভাবে একটু তো শোক টোক অনেক প্রচণ্ড থাকে, সেটা আবার কমে যায়। কিন্তু অনেক সময় মুরব্বীরা বলে, ও যেহেতু কান্নাকাটি করছে, দেখা যায় কারো কোনো আত্মীয় বা প্রিয়জন মারা গেলে কিন্তু দেখা যায় কি যে আমরা প্রচুর কান্নাকাটি করে কিন্তু আমাদের শোকটা, দুঃখটা অনেকটা মন্দীভূত হয়, মানে কমে যায়। এখন এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। কি হয়ে গেল? আমাদের কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? শোকটা কমে যাচ্ছে। কিসের কারণে? কিসের প্রভাবে? অর্থাৎ এটা হচ্ছে কান্নার প্রভাবে। তো যার প্রভাবে কোনো একটা কিছু হয়, তখন তাকে কি বলা হয়? মূলত তাকে বলা হয় হচ্ছে প্রভাবক। হ্যাঁ, প্রভাবক। কোন একটা কিছুর প্রভাবে যখন কোনো কিছু হয় তখন তাকে বলা হয় প্রভাবক। এই যে প্রভাবক, এই কথাটাকেই বলা হচ্ছে ক আর প্র কেটে দিয়ে এটাকে বলা হচ্ছে ভাব। শুধুমাত্র ভাব বলা হচ্ছে, এই জন্য এখানে ভাব কথাটা আলাদা করে লিখে রেখেছিলাম, কিওয়ার্ড, যেটাতে মনে রাখতে হয় আসলে। তো এটাকে বলা হচ্ছে ভাবাধিকরণ। ঠিক আছে? কেন? প্রভাব বিস্তার করে। এখন এই শোক মন্দীভূত হওয়ার জন্য কি হয়? কান্না প্রভাব বিস্তার করছে। আবার আর একটা যদি উদাহরণ বলি, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তো সূর্য উদয় হয় দেখেই বলে তো অন্ধকার দূরীভূত হয়, দূর হয়ে যায়। তো অন্ধকার দূর হওয়ার জন্য প্রভাবককে সূর্যোদয় হচ্ছে এখানে কি হবে? ভাবাধিকরণ। যদিও আমাদের মাঝখান দিয়ে মনে হয় যে এটা করণকারক হতে পারত, কনসার্ন হচ্ছে না, এখানে কি হবে না? করণকারক হবে না। এটা ওই প্রভাবকের সেন্সে এটা কি হয়ে যাবে? ভাবাধিকরণ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বইয়ের মধ্যে দুইটা উদাহরণই আছে, যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, অথবা আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হওয়ার পাশাপাশি আর এই যে কান্নায় শোক মন্দীভূত হয়, এই দুটো আমাদের অনেক বেশি পরীক্ষায় আসে। এখন আমরা এই যেখানেই শেষ না, আরেকটু রয়েছে, সে জায়গাটা হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণ আমরা পড়লাম, তো তাহলে বাকি রইল কি? বাকি যেটা রইল সেটা হচ্ছে আধারাধিকরণ হচ্ছে আবার 3 প্রকার। হ্যাঁ, তো 3 প্রকারটা আমরা একটু প্রথমে দেখি। যেমন প্রথম প্রকারটা একটু পড়ে ফেলি। আমি বললাম সেলিম বাংলায় কাঁচা। বাংলা, খেয়াল করে দেখেন, যখন আপনি
কোনো একটা বিষয়ের নাম পাবেন তখন সেটাকে আপনি অধিকরণ বলে ফেলবেন এবং সেটা বিষয়াধিকরণ হবে। এই জন্যই আমি আলাদা করে বিষয়টা বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। দুনিয়াতে যত বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, আরও যা কিছু আছে সেটা কিন্তু বিষয়াধিকরণ হবে। একবার বিগত সালে একটা প্রশ্ন পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এরকম যে ছেলেটির রাজনীতিতে ভালো, তো রাজনীতি এটাও কিন্তু এখানে বিষয়, তাহলে এখানে এটাও কী হবে? অবশ্যই বিষয়াধিকরণ হবে। বা আর একটা প্রশ্ন ছিল যে তার ধর্মে অনেক মতি আছে। মতি থাকা মানে কি? জ্ঞান থাকা। তো ধর্ম কিন্তু এখানে ধর্মীয় না, এখানে সম্প্রদান বলা যাবে না। এখানে ধর্ম হচ্ছে এখানে একটা বিষয়, তার ধর্ম বিষয়ে অনেক জ্ঞান আছে, তাহলে এখানে ধর্মটা কী হবে? বিষয়াধিকরণ হবে। তো এই জন্য এই যে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আপনাদের যদি আসে, আশা করি আপনারা জিনিসগুলো ধরতে পারবেন, বা সিমিলার টাইপের যদি কিছু আসে তখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিষয়াধিকরণ, মানে আধারাধিকরণের মধ্যে দুই প্রকার তো চলেই গেল, আরও এখন মানে আধারাধিকরণের মধ্যে হচ্ছে একটা প্রকার, মানে বিষয়াধিকরণটা চলে গেল, আমাদের আরও দুই প্রকার বাকি রয়েছে। চলুন সেই দুই প্রকার আমরা দেখি। একই জিনিস আমাদের পরীক্ষায় আবারও ঝামেলা লাগিয়ে ফেলে, যে পার্থক্য হবে কি হবে। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন যে আমি বললাম নদীতে কি আছে? নদীতে কি থাকে আসলে? নদীতে অনেক কিছুই থাকে। নদীতে মাছ আছে। আর একটা বললাম নদীতে পানি আছে। এই জায়গায় হচ্ছে খেলাটা। সেটা হচ্ছে যে মাছ আর পানি। একটু বুঝতে হবে যে নদীতে যখন মাছ থাকে, মাছ কি পুরো জায়গা জুড়ে থাকে? না, নির্দিষ্ট জায়গায় থাকে। আবার নদীতে পানি আছে, তো পানি কি পুরো জায়গা জুড়ে থাকে? হ্যাঁ, পানি কিন্তু পুরো জায়গা জুড়েই থাকে। যখন কোনো একটা স্থানে, যখন এখানে নদী দুটোই কিন্তু সেম, যখন কোনো একটা স্থানে ওই পানিটা যখন পুরা স্থানে থাকবে তখন সেটা কি হবে? যখন পুরা স্থানে থাকে তখন সেটা হবে হচ্ছে অভিব্যাপক। আবার যদি মাছ অবশ্যই পুরো জায়গায় থাকে না, সেক্ষেত্রে এই নদীতে কি হবে? এটা হচ্ছে ঐকদেশিক হবে। ঐকদেশিক। তাহলে এখন বুঝতে হবে যে আমরা যে আরও কয়েকটা উদাহরণ দেই তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। যেমন আমি বললাম যে এরকমটা, যে নদীতে সমুদ্রে লবণ আছে। সমুদ্রের পুরো অংশ জুড়ে কি লবণ থাকে? সমুদ্রের পুরো অংশ যদি লবণ থাকতো তাহলে তো সমুদ্রে আমরা ঝাঁপ দিতে পারতাম না নিশ্চয়ই, না, লবণে ঝাঁপ দেওয়া লাগতো আর কি। তো সমুদ্রের সব জায়গায় কি নেই? লবণ নেই। যে সমুদ্রের লবণ আছে এটা ঐকদেশিক হবে, বাট সমুদ্রে পানি আছে এটা কিন্তু অবশ্যই কী হবে? এটা হচ্ছে অভিভাবক হবে। আবার একইভাবে যদি বলি যে বনে বাঘ আছে, তো বাঘ এটা তো নিশ্চয়ই পুরো জায়গা জুড়ে থাকে না, নির্দিষ্ট জায়গায় থাকে, সেক্ষেত্রে ঐকদেশিক। আর সমুদ্রে বনে গাছ আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে মানে গাছ কিন্তু পুরো বন জুড়েই থাকে, এই জন্য এখানে কিন্তু ওই বন কিন্তু কি হয়ে যাবে? অভিব্যাপক হয়ে যাবে। আমরা বুঝতে পেরেছি যে ঐকদেশিক আর অভিভাবকের মধ্যে পার্থক্য কী। এখন বিগত সালে আসা আমরা কিছু প্রশ্ন যদি একটু দেখি তাহলে আমাদের খুব ভালোভাবে এই জিনিসটা আমরা মনে রাখতে পারবো, বা কত দ্রুত প্রশ্ন সলভ করা যায় সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে, তাই তো? বাবাকে বড্ড ভয় পাই, আমি একটু আগে লিখেছিলাম ভয় পাওয়া, তো ভয়ের উৎস কি? বাবা। বাবা এখানে কি হবে? অপাদানে দ্বিতীয় হবে, কারণ কে আছে। কে, ওই যে দেখেন কে দেখা যাচ্ছে, এটা কিন্তু সম্প্রদান না, সম্প্রদান হলে তো চতুর্থী হতো। আচ্ছা, এরপর দেখেন বাড়ি থেকে নদী দেখা যায়, তাহলে নদীর এই যে দেখা যায় বাড়ি থেকে, তাহলে এখানে কি হবে? বাড়ি থেকে। তাহলে কোত্থেকে দেখা যায়? দেখার শুরুটা কোত্থেকে হয়? বাড়ি থেকে শুরু হয়। তো দেখার শুরুটা যেহেতু বাড়ি থেকে হচ্ছে, তাহলে বাড়ি হচ্ছে এখানে কী হবে? অপাদান হবে। আবার থেকে আছে, ওই যে দেখেন হতে থেকেছে, কী হবে? পঞ্চমী, তাহলে অপাদানে পঞ্চমী।
আমি দেখেন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করে ফেলেছি। আমি পুরো 30 সেকেন্ড সময় বা 36 সেকেন্ড এরকম এত বা 40 সেকেন্ড এরকম সময় কিন্তু নেইনি। মানে যদি আপনি একটা প্রশ্ন সলভ করতে গিয়ে যদি অনেক 1 মিনিট সময় লাগিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু অনেক বেশি। তো সেই জায়গায় যদি আপনি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করতে পারেন সেটা খুবই ভালো, কিন্তু এর থেকে যদি আরও বেশি নেওয়া শুরু করে দেন তাহলে কিন্তু আপনার সময় কুলাবে না, বিষয়টা মাথায় রাখতে হবে। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটা আমরা পড়লাম, এটা হচ্ছে অধিকরণের সপ্তমী, অথবা এটাকে কিন্তু আপনি আরেকটা বলতে পারেন সেটা হচ্ছে ভাবাধিকরণে সপ্তমী, দুটোই কিন্তু এখানে বলা যায়। তবে আমি যদি বলি এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে ইচ্ছা করে হচ্ছে ভাবাধিকরণ আর অধিকরণ লিখে রেখেছি। কেন? কারণটা হচ্ছে আপনি কোনটা উত্তর দিবেন, উত্তরে যখন খেয়াল করে দেখবেন আগে অধিকরণ লেখা রয়েছে। এখন দেখেন অধিকরণ বড় না ভাবাধিকরণ বড়? অবশ্যই আগে অধিকরণ বড়, অধিকরণকে প্রায়োরিটি পায়। ওই প্রায়োরিটি বেস কিন্তু উদাহরণ মানে আনসার করতে হবে। তো এই যে কোনটা বেটার আনসার, এই বেটার আনসার বোঝাটাও কিন্তু একটা ট্রিক্স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলে যাই, বাবা বাড়ি নেই। বাড়ি এখানে কি বোঝাই যাচ্ছে স্থান। তো বাড়িতে যেহেতু নেই, মনে করুন স্থান যেহেতু হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই ধরে নেব এটা হচ্ছে কী হবে, অধিকরণ হবে। আবার দেখেন বাড়ির সাথে কিন্তু কোনো কি নেই, কোনো বিভক্তিও নেই। ওই যে দেখেন কোনো কিছু না থাকলে কি হয়, শূন্য হয়। তাহলে এটা কী হবে, বেসিক্যালি অধিকরণে শূন্য হবে। তাহলে আমরা দেখলাম কত সহজে কত দ্রুত আমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারলাম। তো আমরা আশা করি আরও পরবর্তী ভিডিওতে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এ পর্যন্তই, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন।